যারা এখানে আছেন সবাইকে আমার নমস্কার, আমার প্রণাম। দেখুন, আমরা যখন কোনো আন্দোলনে যাই, এই ধরনের কোনো ধর্নায়, কোনো বিক্ষোভে যখন আমরা যাই, তখন আমরা কামনা করি, আমরা আবেদন করি যেন সেই আন্দোলন দীর্ঘজীবী হয়। কিন্তু সত্যি কথা বলতে, আপনাদের ধর্না যখন মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর ওখানেও চলেছে, এখন এখানে দুদিনের ধর্না, এই যে লড়াই চলছে, এখানে দাঁড়িয়ে এই লড়াই দীর্ঘজীবী হোক এটা বলতেও সংকোচ হয়। কেননা আমরা কেউ চাই না যে এই লড়াই দীর্ঘজীবী হোক, দীর্ঘদিন চলুক। আমরা সবাই চাই যে আপনাদের এই লড়াই শেষ হোক, এবং অবশ্যই কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয়, জয়ের মধ্যে দিয়ে শেষ হোক, দাবি আদায়ের মধ্যে দিয়ে শেষ হোক। কিন্তু আবার এটাও ঘটনা যে আদৌ এরকম একটা দাবি নিয়ে মানুষকে রাস্তায় বসতে হবে কেন? সত্যি এর কোনো বোধগম্য উত্তর আমার তো অন্ততপক্ষে জানা নেই। কোনো কারণ ছাড়া নিয়োগের দাবিতে গত 8-10 বছর ধরে এটা বাংলার একটা চেনা চেহারা হয়ে গেছে। জায়গায় জায়গায় কেউ স্কুলের চাকরির নিয়োগ চেয়ে, কেউ অন্যান্য, কেউ মিউনিসিপ্যালিটির নিয়োগ চেয়ে, কেউ ফুড কর্পোরেশনের নিয়োগ চেয়ে, এখানে আপনারা গ্রুপ ডি নিয়োগ চেয়ে মানুষ রাস্তায় বসে আছেন। কোথাও কেউ গিয়ে পুলিশের কাছে মার খাচ্ছে, জিপে করে তুলে নিয়ে থানায় চলে যাওয়া হচ্ছে, লালবাজারে চলে যাওয়া হচ্ছে। চেনা পরিচিত দৃশ্য হয়ে গেছে। এবং আপনারা সবাই জানেন একটা কথা, যতবার এই নিয়োগ নিয়ে কোনো তর্ক হয়, বিতর্ক হয়, প্রত্যেকবার আমাদের রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দলের লোকজন, তাদের পক্ষ থেকে একটা কথা বলা হয় যে মামলা করে বিরোধীরা নিয়োগ আটকে রেখে দিয়েছে। বিরোধীরা মামলা করছে, অতএব এই নিয়োগ আটকে আছে। দিনের পর দিন এই এক জিনিস চলেছে, আপনারা জানেন। কিন্তু এখানে গোটা বাংলার মানুষের কাছে, আমরা এর আগেও বলেছি, নতুন করে এখানে আবার বলছি, এই কথা বলতে গিয়ে আদালতে এই সরকার নিন্দিত হয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে সাবধান করে হাইকোর্টের জাজ বলেছেন যে আপনি আর একবারও মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করবেন না যে পশ্চিমবাংলায় কোনো নিয়োগ আদালতের জন্য আটকে রয়েছে। কেননা বাংলায় একটা নিয়োগও আদালতের জন্য আটকে নেই, আটকে আছে আপনাদের দুর্নীতির জন্য। তার থেকে বড় কথা, একটা দিক তো এইটা গেল যে ভাই আমি চুরি করব, আমি যোগ্য লোকেদেরকে চাকরি না দিয়ে টাকা নিয়ে চাকরি বেচবো, আমার দলের লোককে চাকরি দেব, কিন্তু তুমি তার বিরুদ্ধে আদালত যেতে পারবে না। যদি আদালত যাও তাহলে নিয়োগ আটকানোর দায় আর আমার নয়, তোমার। এইটা গেল একটা দিক। তার থেকে গুরুত্বপূর্ণ দিক, যে কথা আমরা বারবার বলতে চাই এবং যতবার আমার কাছে অন্ততপক্ষে বলতে পারি, ব্যক্তিগতভাবে সুযোগ এসছে, বারবার বলার চেষ্টা করছি, যে গ্রুপ ডির যে ওয়েটিং লিস্টের প্রার্থীরা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, এইটা হচ্ছে এমন একটা নিয়োগ যে নিয়োগ নিয়ে একটা কোনো মামলা পেন্ডিং নেই। কোথাও এই মিথ্যে কথাটা বলারও সুযোগ নেই যে আদালতে মামলা চলছে, আদালত থেকে কোনো স্টে অর্ডার আছে বলে নিয়োগ আটকে আছে। কোনো মামলা চলছে না, কোনো কারণ নেই নিয়োগ আটকে থাকার, তবু নিয়োগ আটকে আছে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি, যখন চাকরি, স্কুলের চাকরি বিক্রি হচ্ছে, দোষ হয়ে গেল শিক্ষামন্ত্রীর, একা পার্থ চ্যাটার্জির দোষ, আর কেউ দায়ী নয়। যখন রেশন দপ্তরের দুর্নীতি হচ্ছে, একা জ্যোতিপ্রিয় মল্লিক দোষী, আর কেউ দায়ী নয়। তো আমরা, প্রথম কথা হচ্ছে, আমরা চিরকাল বলে এসেছি এই দলটা একটা এমন দল, এই দলের নেতারা নিজেরা গর্ব করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা উঠি, আমরা বসি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কান ধরে উঠবোস করতে বললে আমরা কান ধরে উঠবোস করবো, যদি এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলে আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবো। তো যে দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এক পায়ে দাঁড়াবে না, দু পায়ে দাঁড়াবে ঠিক করতে পারে না, সেই দলের নেতারা, মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া চুরিও করতে পারে না, এইটুকুও বাংলার একটা 5 বছরের বাচ্চা জানে। যদি মাথা ঠিক থাকতো তাহলে গোটা শরীর ঠিক থাকতো। একটা মানুষের মৃত্যু হয় যখন তার মস্তিষ্ক আর কাজ করে না, ব্রেন ডেড হয়ে যায়। যদি এই সরকারের মাথা ঠিক থাকতো তাহলে সরকারের গোটা শরীর ঠিক থাকতো। সরকারের মাথাটা পচে গেছে, তাই শরীর পচে গেছে, সব করা দপ্তরে পচে গেছে। এবং তার থেকে বড় কথা, আজকে যদি শিক্ষা দপ্তরের নিয়োগ পেন্ডিং থাকার দায় শিক্ষামন্ত্রীর হয়ে থাকে, আর যদি রেশন দপ্তরের দুর্নীতির দায় রেশন মন্ত্রীর হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না, সরাসরি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর। এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন নাকি কোনো বিরোধী দলের কেউ নেবে? যেমন এই প্রশ্নগুলো সহজ, আর উত্তর সবাই জানে, কিন্তু উত্তর দেওয়ার মুরদ নেই, ওরা পালিয়ে বেড়াচ্ছে। বলা হয়েছে, আমি শুনলাম এখানে আসার পরে আপনাদের সহকর্মীদের কাছ থেকে, আপনারা দেখা করতে চেয়েছেন, ধর্ণা দিতে হচ্ছে কোর্টের অর্ডারে। পশ্চিমবাংলায় খুন করতে কোর্টের নির্দেশ লাগে না, আপনারা দেখেছেন। ধর্ষণ করতে কোর্টের নির্দেশ লাগে না, ধর্ষণের পরে আরজিকর ভেঙে দিতে কোর্টের নির্দেশ লাগে না,
কিন্তু পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ একটা অবস্থান করতে যে কোনো বিরোধী দল, আমি দল মত নির্বিশেষে বলছি, এই বাংলায় আপনারা জানেন আমি একটা দল করি, সিপিআইএম করি, এখানে বিজেপির নেতারা রয়েছেন, কংগ্রেসের নেতারা আছেন আমাদের বাংলায়, আইএসএফ এর নেতারা রয়েছে। কদিন আগে আপনারা দেখলেন আইএসএফ শহীদ মিনারে সভা করলো আদালত থেকে নির্দেশ নিয়ে এসে। বিরোধী দলকে ধর্ণা দিতে হয়, যে কোনো, আমি দল মত নির্বিশেষে বলছি, যে কোনো বিরোধী দল মিটিং করুক, মিছিল করুক, যা করুক, আদালত থেকে নির্দেশ আনতে হবে। এখানেও আপনারা ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন 48 ঘন্টার, আদালত থেকে নির্দেশ নিয়ে এসে করতে হচ্ছে। তার থেকে বড় কথা, এই পশ্চিমবাংলায় আমি শুনলাম আপনারা দেখা করতে চেয়েছেন, চিফ সেক্রেটারি জানিয়েছে আদালতের রায় কোথাও লেখা নেই চিফ সেক্রেটারিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, অতএব আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, দেখা করতে পারবো না। আসলে সমস্যাটা আদালতকে বলে দিতে হবে কেন? রাজ্যের মানুষ রাজ্যের সরকারের সঙ্গে, তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, ভোটের আগের হাত জোর করে দরজায় আসবে, দিন নেই রাত নেই দরজায় এসে বলবে আমি তোমাদের লোক, আমি তোমাদের জন্য দুয়ারে সরকার চালু করেছি। বাংলায় এমন দুয়ারে সরকার চালু করেছে, সরকার নাকি আমাদের দুয়ারে চলে আসছে। এদিকে যারা মুখ্যমন্ত্রীর কাছে নিয়োগ পেতে চান তারা নিজেরা মুখ্যমন্ত্রীর দুয়ারে গেছেন, দুয়ার থেকে হাত তাকিয়ে চলে আসতে হচ্ছে। এইটা দুয়ারে সরকারের নমুনা।